জাতিদাঙ্গায় প্রায় ১.৫ বছরে ২৫০-র বেশি মানুষ মারা গেছে। এখানে সাংবিধানিক ক্ষমতার এখন আর প্রয়োগের জায়গা নেই যে সরকারি অস্ত্রাগার থেকে কিন্তু দুষ্কৃতীরা অস্ত্র লুট করছে। ৭ দিনের মধ্যে সমস্ত অস্ত্র জমা দিতে হবে। রাষ্ট্রপতি শাসন দিয়ে রাখলে কি হবে, একটা ডেডলাইন করে দিয়েছে ৮ই মার্চ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রথম কলকাতা এবং আমার সঙ্গে আজকেও প্রাসঙ্গিক প্রসঙ্গে আমার সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন প্রথম কলকাতার ডেপুটি এডিটর পরমাশিস খোসরা। এবং স্বাভাবিকভাবে সঙ্গত কারণেই আজকে আমাদের স্থানীয় একটি ইস্যু, অবশ্যই ইস্যুটি মণিপুর কেন্দ্রিক। সেই মণিপুরে এই মুহূর্তে দাঁড়িয়ে মণিপুরের শাসন ব্যবস্থা, মণিপুরে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে কেন্দ্রীয় বিজেপি সরকার এবং মণিপুরে এই মুহূর্তে রাষ্ট্রপতি জারি রয়েছে, সেখানকার প্রশাসন এবং গোটা দেশের দৃষ্টি মণিপুরে কেন রয়েছে এবং গত ১.৫ বছর ধরে অশান্ত মণিপুরে শান্তির কতটা বার্তা প্রতিষ্ঠা করা গেল, এই সমস্ত বিষয় আজকের আলোচনায় আমার সঙ্গে আমার সহকর্মী প্রথম কলকাতার ডেপুটি এডিটর পরমাশিস। সর্বশেষ পরিস্থিতিটা নিয়ে তুমি এটা জানো যে গণমাধ্যমে আজকে কিছুক্ষণ আগেই আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি মণিপুর ইস্যুতে সুনির্দিষ্ট কিছু দিক নির্দেশনা দিয়েছেন। সে বিষয়ে আমরা তোমার কাছে যাওয়ার আগে আমরা প্রিয় দর্শক, আমরা এই পুরো মণিপুর নিয়ে আজকে ঠিক কি বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সে বিষয়ে একটি প্রতিবেদন দেখে আসি। স্বরাষ্ট্রমন্ত্রী ৮ মার্চ থেকে মণিপুরের রাস্তাঘাট যেন সচল থাকে ঠিক সেটাই নির্দেশ দিয়েছে। মণিপুরে লুট হওয়া সরকারি অস্ত্র, অন্য বেআইনি অস্ত্র সমর্পণের জন্য সময়সীমা আরো বৃদ্ধি করা হয়েছে। এই আবহে মণিপুরের পরিস্থিতি নিয়ে নতুন করে পর্যালোচনা বৈঠক বসেন এবং সেই বৈঠকে কিন্তু সভাপতিত্ব করেন আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মণিপুরের রাস্তা থেকে আগামী ৮ মার্চ সাধারণ মানুষ যেন বিনা বাধায় চলতে পারেন সেটা নিশ্চিত করার ব্যবস্থা মণিপুর প্রশাসন এবং কেন্দ্রীয় সরকার নিয়েছে। আজকের যে পর্যালোচনামূলক বৈঠক, সেই বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী কড়াভাবে বেশ কিছু দিক নির্দেশনা দিয়েছেন। উত্তর পূর্ব ভারতের এই রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হওয়ার পর থেকে এই প্রথম কোনো আলোচনা বৈঠক যেটি সদর্থক বলেই মনে করছে বিভিন্ন রাজনৈতিক মহল। সেই বৈঠকে কি বলা হলো, লুট হওয়া সরকারি অস্ত্র এবং বেআইনি অস্ত্র উদ্ধারের ওপর গুরুত্ব দিতে হবে এবং এক্ষেত্রে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী একেবারে সময়সীমা বেঁধে দিয়েছে। মণিপুরে ১.৫ বছরের বেশি সময় ধরে চলে আসা হিংসায় ২৫০ বেশি মানুষের মৃত্যু হয়েছে। এই অবস্থায় মণিপুরে শান্তি ফেরাতে ঠিক কি করণীয় তা নিয়ে কিন্তু আজকের এই বৈঠক এবং এই বৈঠকের কিন্তু মুখ ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। বৈঠকে উপস্থিত ছিলেন মণিপুরের রাজ্যপাল অজয় কুমার ভাল্লা এবং সরকারি বেশ কয়েকজন শীর্ষস্থানীয় আধিকারিক, পাশাপাশি সেনা এবং আধা সেনার বেশ কয়েকজন কর্মকর্তা ওই বৈঠকে ছিলেন বলে কিন্তু বিভিন্ন গণমাধ্যম থেকে আমাদের নিশ্চিত করা হচ্ছে। সেই বৈঠক সূত্রে উদ্ধৃতি দিয়ে বিভিন্ন আমাদের স্থানীয় গণমাধ্যম বলছে যে মণিপুরের নিরাপত্তা ব্যবস্থা বিষয়ে খোঁজখবর নিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক কিরকম রয়েছে, কিরকম করা যায়, আগামী ১৫ দিনের মধ্যে আইন শৃঙ্খলা একটি স্বাভাবিকভাবে পরিস্থিতিতে নিয়ে আসা, সে সমস্ত বিষয় নিয়ে একটি ফ্রেমওয়ার্ক কিভাবে করা যায় সে বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রী নিজে থেকে দিক নির্দেশনা দিয়ে দেন এবং একই সঙ্গে উত্তর পূর্ব ভারতের এই রাজ্যে ঠিক কিভাবে স্বাভাবিক ছন্দে ফেরানো যায়, আমি যেটা আগে বলছিলাম সেই কৌশল নির্ধারণ করে দেন। মণিপুরের এই হিংসার আবহে সে রাজ্যের বিভিন্ন গুদাম, বিভিন্ন বাহিনীর অস্ত্রশালা থেকে সরকারি অস্ত্র লুটের অভিযোগ ওঠে এবং এই লুট কিন্তু দুষ্কৃতীরা করেছে বলে আজকের এই পর্যালোচনা বৈঠকে বলা হয়। অশান্তি কবলিত মণিপুরে গত ১৩ই ফেব্রুয়ারি থেকে রাষ্ট্রপতি শাসন জারি ছিল। রাষ্ট্রপতি শাসনের আবহে রাজ্যপাল ভাল্লা মণিপুরের দায়িত্ব সামলাচ্ছেন। গত ২০ ফেব্রুয়ারি তিনি জানিয়েছিলেন যে ৭ দিনের মধ্যে লুটের অস্ত্র ফেরত দিতে হবে, অন্যথায় কঠোর ব্যবস্থা নেবে প্রশাসন। এই সময়ের মধ্যে যারা যারা অস্ত্র থানায় জমা দেবেন তাদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক পদক্ষেপ স্থানীয় প্রশাসন নেবেন না। একই সঙ্গে যারা ৭ দিন সময় পেরিয়ে যাওয়ার পরেও বেআইনি অস্ত্র নিজেদের কাছে রেখে দিয়েছেন তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে স্থানীয় প্রশাসন। বিভিন্ন সংবাদ সংস্থার উদ্ধৃতি দিয়ে গণমাধ্যম বলছে যে এই ৭ দিনের মধ্যে ৩০০রও বেশি অস্ত্র সমর্পণ হয়েছে। এরই মধ্যে তার মধ্যে মেইতিদের বিদ্রোহী গোষ্ঠীদের আরামবাই তেলেঙ্গার তরফে ২৪৬টি আগ্নেয়াস্ত্র জমা দেওয়া হয়েছে এবং অনুমান করা হচ্ছে যে এখনো পর্যন্ত বিপুল সংখ্যক অস্ত্র জমা পড়েনি। এই অবস্থায় রাজ্যপাল ভাল্লাও অস্ত্র জমা দেওয়ার ক্ষেত্রে সময়সীমা আরো ১ সপ্তাহ বৃদ্ধির বিষয়ে এই বৈঠকে সুপারিশ করেন। শুক্রবার সন্ধ্যায় তিনি ঘোষণা করেছিলেন, অর্থাৎ গতকাল তিনি ঘোষণা করেছিলেন আগামী ৬ মার্চ বিকেল ৪টে পর্যন্ত অস্ত্র সমর্পণ করা যাবে। লুট হওয়া সরকারি অস্ত্র এবং অন্যান্য বেআইনি অস্ত্র সমর্পণের বিষয় নিয়েও আজকের এই বৈঠকে কিন্তু ইতিবাচক বেশ কিছু সিদ্ধান্ত হয় বলেই গণমাধ্যম থেকে আমরা জানতে পেরেছি। তুমি সবটাই শুনলে পরমাশিস, সরকারের পক্ষ থেকে ইতিবাচক সদর্থক ভূমিকা নেওয়া হয়েছে, কিন্তু যাদের নিয়ে মেইতেই বা কুকিজ যাদের এই দুটো পরস্পর বিরোধী জাতি, এই যে বিভিন্ন রকমের গোষ্ঠীগত বা জাতিগত দাঙ্গা শুরু ১.৫ বছর আমরা দেখেছি, এই দুটো গোষ্ঠীর পক্ষ থেকে কতটা ইতিবাচক সাড়া পাওয়া যাবে বলে তুমি মনে করো? দেখো, ইতিবাচক সাড়া পাওয়ার জন্য কিন্তু সরকার কোনো পদক্ষেপ নিয়েছে, কিন্তু আমরা যদি একটু পিছন ফিরে দেখি যে কেন্দ্রে যখন বিজেপি সরকার আর উত্তর পূর্বাঞ্চলের এই গুরুত্বপূর্ণ রাজ্য মণিপুর অত্যন্ত
অত্যন্ত স্পর্শকাতর রাজ্য, সেই রাজ্যেরও ক্ষমতায় ছিল কিন্তু বিজেপি সরকার এবং সেখানকার মুখ্যমন্ত্রী ছিল বীরেন সিং। কিন্তু গত 1.5 বছর ধরে দুটো জাতিগোষ্ঠীর মধ্যে দাঙ্গায় এটা খুব চিন্তার বিষয় যে একটা দেশের উত্তর পূর্বাঞ্চলের রাজ্য, এটা আমাদের সীমান্ত রাজ্য বলা যায়, সেই জায়গায় দাঁড়িয়ে সেখানে জাতি দাঙ্গায় প্রায় 1.5 বছরে 250-র বেশি মানুষ মারা গেছে। এবং শুধু তাই নয়, যে সরকারি অস্ত্রাগার থেকে কিন্তু দুষ্কৃতীরা অস্ত্র লুট করছে, তার মানে ধরেই নিতে হবে সেখানকার আইন ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছিল। গত 9 ফেব্রুয়ারির আগে বীরেন সিং দিল্লিতে গিয়ে যখন বৈঠক করেন, বীরেন ফিরে যাওয়ার পরে কিন্তু 9 ফেব্রুয়ারি তিনি রাজ্যপালের কাছে গিয়ে পদত্যাগ করেন এবং পরম্পরা আমরা দেখলাম রাষ্ট্রপতি শাসন জারি হয়। রাষ্ট্রপতি শাসনের জারির আগে রাজ্যপাল সেখানে বলেছিল যেখানে সাংবিধানিক ক্ষমতার এখন আর প্রয়োগের জায়গা নেই, সেই জন্য এই মুহূর্তে রাষ্ট্রপতি জারি হওয়া উচিত, রাষ্ট্রপতি শাসন জারি হওয়া উচিত। এবং এখন সেই মুহূর্তে দাঁড়িয়ে এখন একদিন কিন্তু এই গত 13ই ফেব্রুয়ারির পর থেকে কিন্তু অজয় ভাল্লাই সেখানকার রাজ্যপাল, তিনি কিন্তু বিষয়টা দেখছেন। এবং সেনা তো রয়েছে, আধা সেনা, পুরো সেনার, ভারতীয় সেনারা কাজ করছে সেখানে। কিন্তু এই যে রাষ্ট্রপতি শাসনের পর আজকেই কিন্তু এই পর্যালোচনা বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। সেখানে যে রাষ্ট্রপতি মানে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যেমন ছিলেন, সেখানকার রাজ্যপাল ছিলেন, আধা সেনা, ভারতীয় সেনা যারা রয়েছেন ওখানে দায়িত্বে, এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা, যেখান থেকে খবর নেওয়া হয়েছে যে স্বরাষ্ট্রমন্ত্রী জানতে চেয়েছেন সেখানকার এখন এই নিরাপত্তা ব্যবস্থা কোন জায়গায় রয়েছে, কতটা স্থিতিশীল পরিস্থিতি এখন রয়েছে, মানুষের স্বাভাবিক জীবন কতটা কি করা যায়। কিন্তু একটা ভাববার বিষয় যে অস্ত্র যেখান থেকে 300 যে সমর্পণ করা হয়েছে, ইতিমধ্যে ফেব্রুয়ারি অজয় ভাল্লা নির্দেশ দিয়েছিলেন যে 7 দিনের মধ্যে সমস্ত অস্ত্র জমা দিতে হবে। সেখানে দেখা যাচ্ছে যে 300-র বেশি অস্ত্র কিন্তু জমা পড়েছে। সেখানে মেইতিদের যে গোষ্ঠী আছে, মেইতিদের তাদের কিন্তু 246টা বাকি, অন্যদের এখনো অনুমান করা হচ্ছে যে আরো অস্ত্র থাকতে পারে। তা ইতিবাচক পরিস্থিতিতে কিন্তু আবার একটা কিন্তু রাজ্যপাল একটা নির্দেশনামা দিয়েছেন যে আগামী 6 মার্চ বিকেল 4টের মধ্যে বাকি অস্ত্র জমা দিতে হবে যারা অস্ত্র লুট করেছিল। সেই জায়গা থেকে দাঁড়িয়ে গতকালই সেই নির্দেশ উনি দিয়েছেন, এবং সেই অস্ত্র যদি বিকেল 4টের মধ্যে জমা দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু কোনো আর সরকারিভাবে তাদের কোনো শাস্তি তাদের প্রতি বিধান করা হবে না। এটা একটা সুযোগ দেওয়া। রাষ্ট্রপতি শাসন দিয়ে রাখলে কি হবে, কিন্তু মানুষের তো জীবন নরমাল হচ্ছে না। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু আজকের বৈঠক, পর্যালোচনা বৈঠকের শেষে কিন্তু একেবারে সেখানকার সাধারণ মানুষের জীবন যাতে সচল করা যায় সেই জন্য কিন্তু একটা ডেডলাইন করে দিয়েছে 8ই মার্চ। 8ই মার্চ দেখো আন্তর্জাতিক নারী দিবস, একটা গুরুত্বপূর্ণ দিন। সেই জায়গা থেকে দাঁড়িয়ে সেখানকার মানুষের জনজীবন যাতে কোনো রকম ভাবে ব্যাহত না হয়, এটা একটা স্বরাষ্ট্রমন্ত্রী সেখানকার মানুষের জন্য এইটা দিয়েছেন। এবং দেখো জাতিগোষ্ঠী যে দাঙ্গা হচ্ছে, তারাও তো এখন মানে এই নিরাপত্তার এই রাষ্ট্রপতি শাসনের জন্য তাদের সকলেই তো আর দাঙ্গা করছে না, সেখানকার মানুষের কথা ভাবতে হবে। এটা মনে হয় একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ, এবং এই ডেডলাইনটা আমার বিশ্বাস যে মণিপুরের মানুষ এই শান্তির পক্ষে সওয়াল করবেন, কথা বলবেন। যারা তার সঙ্গে জড়িত ছিল তাদেরও একটা, যে আজকে দেখো আত্মসমর্পণ করছে, অস্ত্র জমা দিচ্ছে, আর তাদের মধ্যেও কিন্তু একটা সুস্থির মানসিকতা ফিরে আসবে, একটা শান্তিময় মণিপুর আবার আমরা দেখব। আমার মনে হয় দুটো গোষ্ঠী এখন ইতিবাচক, এবং বাকিটা সময় বলবে যে আসলে মণিপুরে শান্তি ফেরানোর জন্য যে দুই স্টেক হোল্ডার, দুই গোষ্ঠী যাদের মধ্যে এই দীর্ঘ বিরোধ, তারা যদি স্বতঃস্ফূর্তভাবে এই শান্তি প্রক্রিয়ায় অংশগ্রহণ করেন, ইতিবাচক সাড়া দেন, তবেই কেবলমাত্র মণিপুর শান্ত হবে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রথম কলকাতা, এবং আপনাদের সঙ্গে এই প্রাসঙ্গিক প্রসঙ্গে আপনারা মণিপুর ইস্যুতে বলছি। তো উত্তর পূর্ব ভারতে 7 সিস্টার, যেটা আমরা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, এই মণিপুরে শান্তি ফেরানোটা এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারের কাছে কতটা চ্যালেঞ্জ, এবং এই মণিপুরের ওপরে দাঁড়িয়েই কিন্তু 7 সিস্টারের বাকি 6 বোনের শান্তি নির্ভর হয় বলেই মনে করা হয়। তুমি কিভাবে দেখছো বিষয়টা? দেখো, এই বিষয়টা কিন্তু ভারত সরকারের কাছে একটা চ্যালেঞ্জ, যে এই যে 7 সিস্টারের কথা বলা হয়, স্টেক হোল্ডারের অন্যদের কোনো পরামর্শ বা তাদের কোনো অভিসন্ধি বা কাজ করছে কিনা। তো একটা মণিপুরের মতো একটা ছোট রাজ্য, সেখানে এরকম একটা ঘটনা ঘটেছে, খুব দেরি করে 9 তারিখে বীরেন সিং যখন আলোচনা করে এসে যখন উনি পদত্যাগপত্র দিয়েছেন, 13 তারিখে কিন্তু রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে, এবং 13ই ফেব্রুয়ারি থেকে আজকে দেখো 1 মার্চ, এবং পদক্ষেপ নিয়েছে রাজ্যপাল। সেখানকার 20 ফেব্রুয়ারি বলেছিল অস্ত্র সমর্পণের কথা। সেখানকার শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, আমি বলবো যারা যারা জাতিদাঙ্গার সঙ্গে লিপ্ত ছিল তাদেরও শুভবুদ্ধির উদয় হচ্ছে, 300টা অস্ত্র সমর্পণ করেছে। আশা করি এটা একটা ভালো দিক, এটা পজিটিভ
থিঙ্কিং এর দিকে যাচ্ছে, কিন্তু ভারত সরকারের কাছে কিন্তু এটা একটা চ্যালেঞ্জ এবং এই পদক্ষেপ কিন্তু অত্যন্ত জরুরি। যে সেভেন সিস্টার বলে কেউকে অশান্ত করে দেওয়া যাবে ভারতকে, আমার মনে হয় সেটা ভারতের প্রশাসনিক প্রধান যারা আছে, রাষ্ট্রপ্রধান যারা আছে, তারা খুব সুচিন্তিত মতামত নিয়ে। এটা তুমি জানো যে আমাদের দেশে কোনো রকম কোনো এমার্জেন্সি তৈরি হলে ঐক্যমত্যের ভিত্তিতে, এখানে কিন্তু তখন রাজনীতি দেখা হয় না, ঐক্যমত্যের ভিত্তিতে সমস্ত রাজনীতিরা দেশের পক্ষে সওয়াল করেন, দেশের স্বার্থে সওয়াল করেন। এটা 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 আমাদের কাছে কোনো সমস্যা, আমাদের কাছে অভ্যন্তরীণ নিরাপত্তাই প্রধান এবং সেক্ষেত্রে কিন্তু সমস্ত রাজনৈতিক দল সমস্ত মতের ঊর্ধ্বে উঠে দেশকে রক্ষার জন্য ঝাঁপিয়ে পড়েন। প্রিয় দর্শক, আমরাও প্রত্যাশা করি মণিপুরে যারা দেখছেন আমাদের এই ভিডিওটি, আমাদের এই পর্যালোচনা বা আমাদের এই তথ্য নির্ভর আলোচনা, তাদের প্রতিও আমাদের একেবারেই করজোরে আবেদন, আপনারাও মণিপুরে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে আপনাদের নিজ নিজ জায়গা থেকে ইতিবাচক ভূমিকা পালন করুন। প্রশাসনের সঙ্গে কাঁধে কাঁধ মিলে শান্তি প্রতিষ্ঠায় আপনারাও একজন সৈনিকের ভূমিকা পালন করুন। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে এই মণিপুর ইস্যুতে আলোচনায় অংশ নেওয়ার জন্য আপনাদের প্রতিও আমাদের গভীর কৃতজ্ঞতা এবং এইভাবেই আমাদের সঙ্গে আপনারা জুড়ে থাকবেন। তো আজকে এই পর্যন্তই এই প্রাসঙ্গিক প্রসঙ্গে আমরা ইতি টানলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাই নিরাপদে থাকবেন। নমস্কার।